স্বাগত দক্ষিণ প্রান্তে, ঢাকার। আপনি উত্তর প্রান্তে থাকেন, আপনাকে দক্ষিণ প্রান্তে নিয়ে আসলাম। এই দক্ষিণ প্রান্তের সঙ্গে আপনার অনেক স্মৃতি জড়িত, তাই না? এবং আমরা যেখানে কথা বলছি তার পাশে আপনার শিক্ষকতার জীবনও। সুতরাং এই যে পুরনো ঢাকা, দক্ষিণ প্রান্তের আপনার স্মৃতির শহর, সেটা দিয়ে শুরু করতে চাই। পুরনো ঢাকার এখন পুরনো নেই, এটা একসময় আভিজাত্য এলাকা ছিল, কিন্তু এখন ওই মানে আধুনিক শহর যেখানে গড়ে উঠেছে তার মতনই তাদের পথ অনুসরণ করে আমার কষ্ট হয়, তবুও বলছি, অভিযোগ জানাচ্ছি যে সব কিছু ফেলে দিয়ে আমরা ওই গড্ডালিকা প্রবাহের মতনই 10তলা 15তলা এক একটা আলিশান বিল্ডিং তৈরি করছি, কিন্তু আমার নিজের যে ছিল, নিজের যা আছে, সেটাকে আমরা না জেনেই হোক আর জেনেই হোক দূরে সরিয়ে রেখেছি, ফেলে দিচ্ছি। এটা আমার অনেক বড় কষ্ট আর কি। নান্দনিক শহর ছিল, একটা পাড়া মহল্লা সব জায়গায় যে নান্দনিকতা ছিল, গাছ গাছালি, বাগান, সবুজ, প্রত্যেকটা বাড়ির সামনে একটা সবুজ একটা জায়গা যেখানে খালি পায়ে হাঁটা যেত, শিশির পড়তো রাত ভরে। ওই জীবনটা ওই ওই সবগুলো হারিয়ে যাওয়াতে আমি জানি না, আমি হয়তো পুরোনো দিনের মানুষ বলেই আমাকে এগুলো কষ্ট দেয়, ব্যথা দেয়। এগুলো আসলে এখনকার সময় অচল, যে রুদ্ধশ্বাস গতিতে মানুষের ছুটে চলা সকাল থেকে রাত অবধি, এবং ফিরে এসেও কয়েকটা ঘন্টা নিশ্চিন্তে নির্ঘুম রাত কাটবে কিনা কাটছে, সেখানে আমার নিশ্চিন্ত একটা শান্তি ভরা, স্বপ্ন ভরা একটা, সেখানে সুন্দরের কোনো ঠাঁই নেই। না সেগুলো আছে মনের মণিকোঠায়, সেগুলো না থাকলে বাঁচতামও না আসলে। মানুষ যেমন তার ওই মণিমুক্ত বা যেগুলো সম্পদ থাকে লুকিয়ে রাখে, মাঝে মাঝে উঁকি মেরে দেখে, শান্তি লাগে। আমারও এখন ওই রকম ওই পুরানো স্মৃতিগুলো নিয়ে। এই যে আপনার পুরনো স্মৃতি যে আপনার মনের সিন্ধুকে রেখেছেন, সেই জায়গা থেকে বলা হয় যে বাংলা বাজার, হাটখোলা, ওয়ারিতে যে আপনার জীবন ছিল, সেখানে তো একটা পরিমণ্ডলও ছিল, অনেক পরিচিত জন, যাদেরকে আমরা হয়তো লেখক হিসেবে জানি, শিল্পী হিসেবে জানি, তাদের সঙ্গে যে আপনাদের এই পাশেই আপনাদের, আমি যখন দেখছিলাম জীবনের প্রথম এটা ছিল নারী শিক্ষা মন্দির। বাসা থেকে হেঁটে, আমি গোপীবাগে থাকতাম, ওখান থেকে হেঁটে হেঁটে কামরুন্নেসা স্কুল পাশে ছিল, ওই পাশ দিয়ে এসে এখানে স্কুলে ঢুকতাম। এখন শেরে বাংলা স্কুল, এখন সেটা শেরে বাংলা স্কুল হয়েছে। নারী শিক্ষা মন্দিরে কি পড়াতেন? আমি বাংলা পড়াতাম। আচ্ছা, বাংলার ছাত্রী ছিলাম, তো সেই বাংলা পড়াতাম, এবং আমার বেতন ছিল 125 টাকা, এবং সেই 125 টাকায় আমার জীবনের অনেক বেশি, কারণ তখন 2 টাকা দিতাম বাজারে, 1 টাকার গোস্ত আনতো আধা কেজি, আর 1 টাকা দিয়ে মাছ, তরি তরকারি সব। আর আমার স্বামী তখন বাংলা একাডেমি রিসার্চ ফেলো, তার 250 টাকা তার স্কলারশিপ। একবেলা দুপুরে কোনো মতে খাই, রাত্রে 2টো পরোটা, একটা ডিম ভাজা এনে 1 টাকা দিয়ে ওগুলো হয়, এনে দুজন ভাগ করে খাই। এই যুদ্ধ ভরা জীবনের মধ্যে ওই 125 টাকা যেন একটা মানে বিরাট আশীর্বাদের মতো পেয়েছিলাম আর কি। পরে অবশ্য আমি 1 বছর পরে বললাম যে ঠিক আছে, আমি যখন শিক্ষকতাই করব, তখন তারা এইসব আমার নাটক বা এইসব চিন্তাও করিনি মাথার মধ্যে, যে এটাকে একদিন পেশা হিসাবে নিব এবং আমি ভালোভাবেই বাঁচতে পারবো এর উপর নির্ভর করে। তো সেই আবার তখন আমি আবার বিএডে ভর্তি হয়ে গেলাম আর কি। বিএড পাশ করলাম, তারপরে আমার স্বামী ভালো চাকরি হলো, উনি রিসার্চ ছেড়ে দিয়ে চলে গেলেন ময়মনসিংহে। সেখানে আমি আবার 26 বছর শিক্ষকতা করেছে। এবং শেষ করলেন সে ভিকারুননিসা স্কুলের শাখা প্রধান আর কি, হেডমিস্ট্রেস হলাম। কিন্তু দেখলাম যে আমার অভিনয় জীবনের সঙ্গে শিক্ষক দিলারা জামানের, অভিনেত্রী দিলারা জামান এবং অভিনয় শিল্পী দিলারা জামান এবং শিক্ষক দিলারা জামানের সঙ্গে বিরাট একটা দ্বন্দ্ব হচ্ছে। পরে একসময় শিক্ষক দিলারা জামান তার আত্মমর্যাদা নিয়ে, অভিমান নিয়ে দূরে সরে গেল, এবং অভিনয় শিল্পী দিলারা জামান দুর্দ্বন্দ্ব প্রতাপে এগিয়ে গেল।